এই দেখেন নোটিগুলো আজকে কিন্তু আসছে এই মুহূর্তে রাজাকার এই নোটিগুলো এই দেখেন নোটিগুলো কিন্তু আসছে এই নোটিগুলো এই রাজাকার এই নোটিগুলো রাজাকার বাংলা এই দেখেন হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, জঙ্গি, তোরা কিভাবে এই দেশে আসছো? তোরা কে ভিসা দিচ্ছে? তোকে ভিসা আটকানো দরকার ছিল। এটা আমাদের আসলে একটা মিস্টেক হয়ে গেছে। হারামজাদারা তোরা। মলম হাসনাত লন্ডনে গিয়েছে, এই টোকাই মলম হাসনাতকে অনেকেই গণপিটুনি দিতে চেয়েছে, অনেক জায়গায় তাকে পুলিশে সেভ করতে হয়েছে। তাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায় বাংলাদেশের সাধারণ জনগণ সুযোগ পেলেই একেবারে প্যান্টা খুলে জাইঙ্গা হাতে ধরিয়ে দিবে। তৃতীয় কোনো ঘটনা ঘটলো যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে তাড়া করলো, মারধর করলো, গণপিটুনি দিল। পরিস্থিতি আদতে কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগ কি বার্তা দিতে চাইছে? যখন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না, তখন আমরা দেখলাম যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে মারছে। গত কিছুদিনেই দেখা যাচ্ছে হাই প্রোফাইল সব জুলাই যোদ্ধাদের মানে মার দেওয়ার ঘটনা ঘটছে, পেটানোর ঘটনা ঘটছে, বিবস্ত্র করে তাদেরকে দিয়ে রীতিমতো জয় বাংলা স্লোগান দেওয়ানোর ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটছে, কোনো একটা এমন পালাবদল ঘটে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। তৃতীয় কোনো ঘটনা ঘটলো যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে তাড়া করলো, মারধর করলো, গণপিটুনি দিল। এটা কোন লক্ষণ? এই লক্ষণটা খুব একটা শুভ লক্ষণ নয়। প্রথমে নোয়াখালী, এরপরে হবিগঞ্জ, এরপরে খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটলো। অবশ্য ঘটনার প্রেক্ষাপট বিএনপির নেতাকর্মীরাই তৈরি করেছে। সেই প্রেক্ষাপটটা তৈরি করা তাদের হয়তো উচিত হয়নি, কিন্তু উচিত হয়নি বলেই কি তারা মারধরের শিকার হবে যখন তারা ক্ষমতায় আছে? পরিস্থিতি আদতে কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগ কি বার্তা দিতে চাইছে? যখন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না, তখন আমরা দেখলাম যে দেশের 3টি জায়গায় 3বারের ঘটনা যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে মারছে। তার মানে সংকেতটা খুব একটা পজিটিভ সংকেত না। কি ঘটলো খাগড়াছড়িতে? কেন ঘটলো এই ঘটনাটা? কি মানে আওয়ামী লীগের দোষে ঘটলো, নাকি বিএনপির নেতাকর্মীরা, ওই তৃণমূলের নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে কোনো একটা ঘটনা ঘটাতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলেন, যাতে করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়? খাগড়াছড়ির ঘটনাটা চলুন একটু জানি। ডেইলি ক্যাম্পাসের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে আওয়ামী লীগ ছাত্রলীগ গোপন বৈঠক করছে, শুনে স্পটে গিয়ে মার খেলেন বিএনপির নেতাকর্মীরা। মানে গোপন বৈঠক করছে, এই ব্যাপারটা মানে যদি রাষ্ট্রবিরোধী ব্যাপার হয় তাহলে সেটা দেখার কথা পুলিশের, বিএনপি নেতাকর্মী দেখার কথা নয়। কিন্তু সেটা দেখতে গিয়েছিলেন, মানে সেটা ব্যবস্থা নিতে গিয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা, কিন্তু হিতে বিপরীত হলো, উল্টো চিত্র হলো, যেটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। হ্যাঁ, সরকার এখন হয়তো ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে পাল্টা প্রশাসন দিয়ে পাল্টা ব্যবস্থা নেবে, সেটা তো ভিন্ন চিত্র। কিন্তু এটা সরকারি দলের যে এরকম অবস্থা, এটা সরকারের জন্য অসম্মানজনক নয়? অবশ্যই অসম্মানজনক, এবং এটা একটা বাজে বার্তা যে দেশ সংঘাতের দিকে যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষ কোনোভাবেই প্রত্যাশা করি না। কি হয়েছে চলুন একটু জানি। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আলাদা দুটি হামলায় বিএনপির 6 নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। রাতে উপজেলার বড়পিলাক ও বাইল্লাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বলেন, হাপছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন, মাহবুব আলম এবং বাইল্লাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবু তারা আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, গুইমারার বড়পিলাক এলাকার একটি বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন তথ্য পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ বিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মী আহত হন। এদিকে একই সময়ে উপজেলার বাল্লাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুর ওপরে হামলার ঘটনা ঘটে। বিএনপির দাবি, ছাত্রলীগের কর্মী বাপ্পি ত্রিপুরা তার উপরে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুইমারা উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ তিনি বলছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য গণমাধ্যম পায়নি। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী তিনি বলেছেন, ঘটনার বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে পুলিশ জানেই না এরকম, মানে ব্যাপারটা কিরকম কি হওয়া উচিত ছিল, যে কোথাও আপনি শুনেছেন যে ওখানে নিষিদ্ধ ঘোষিত কিংবা কার্যক্রম নিষেধাজ্ঞা আছে, এই দলের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে, রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করছে, আপনি মানে যে কোনো কিছুকেই তো গোপন বৈঠক কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এগুলো বলে চালিয়ে দেওয়া যায়, চালিয়ে দেন, সেটাই আপনি পুলিশকে খবর দেন। পুলিশ যে অভিযান চালাক, অভিযান চালিয়ে তারা যদি দোষী হয় তাদেরকে গ্রেপ্তার করুক, তাদেরকে শাস্তির ব্যবস্থা করুক। কাজটা তো পুলিশের, কাজটা তো মানে পুলিশের কাজটা তো বিএনপি নেতাকর্মীদের করার কথা নয়। তারা ওখানে আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ ধরতে যাবেন, উল্টা মার খেয়ে যাবেন, এটা সরকার
সরকারের জন্য এবং ক্ষমতাসীন সরকারের জন্য, ক্ষমতাসীন সরকার দলের নেতাকর্মীরা এই ঘটনার শিকার যখন হচ্ছেন তখন কতটা অসম্মানজনক তারা কি একবারও ভেবেছেন? তারা রাজনীতি করেন কি মানে অনেক বেশি কি বলবো যে বাজে পচা দুর্গন্ধযুক্ত চাল খেয়ে? একটু মোটা চাল হলেও সুস্থ স্বাভাবিক চাল খাওয়া মানুষের তো মাথায় এত কম বুদ্ধি থাকার কথা নয়। হ্যাঁ, তারা গেলেন, তাও না হলে মেনে নেওয়া গেল, সাথে পুলিশ থাকলো না কেন? যেটা ইউনূসের আমলে হয়েছিল সেখান থেকেও তো আপনারা শিখতে পারেন যে কাউকে ধরতে হলে পুলিশ সাথে নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে ধরান। আপনারা কেন বাহাদুরি করতে গিয়েছেন নিজেদের সামর্থ্য বিবেচনা না করে? দর্শক, যেটা হচ্ছে সেটা কি খুব একটা শুভ বার্তা দিচ্ছে? যদি ক্ষমতাসীন দলই এভাবে আক্রমণের শিকার হয়, যেটা তৃতীয় কোনো ঘটনা ঘটলো বাংলাদেশে, সেটার ইঙ্গিতটা কি? সংকেত যেটা আসছে সেটা কি মানে গ্রিন সিগন্যাল নাকি রেড সিগন্যাল? মলম হাসনাত গত কিছুদিন আগে লন্ডনে গিয়েছে, আমরা সকলে অবগত আছি, এবং লন্ডনে যাওয়ার পর তার সাথে কি কি হয়েছে সে সকল বিষয়ে আমরা অনেকেই অবগত নেই। জাস্ট এটাই আমরা দেখেছি, সে লন্ডন এয়ারপোর্ট দিয়ে যখন লন্ডনে প্রবেশ করেছে তখন কিন্তু অনেকে ভিডিও করে তাকে নটির পোলা আরো বিভিন্ন ধরনের খারাপ ভাষায় গালাগালি করেছে। এটাই আমরা অনেক ভিডিওতে দেখেছি। কিন্তু একটা জিনিস আমরা দেখিনি, এই টোকাই মলম হাসনাতকে অনেকেই গণপিটুনি দিতে চেয়েছে, অনেক জায়গায় তাকে পুলিশে সেভ করতে হয়েছে। সারা বিশ্বের মধ্যে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই এই সকল টোকাই সমন্বয়করা, এই সকল টোকাই এনসিপি নেতারা এবং ডক্টর ইউনূসের সাথে যে সকল উপদেষ্টারা ছিল তারা নিরাপদ। তাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায় বাংলাদেশের সাধারণ জনগণ সুযোগ পেলেই একেবারে প্যান্টা খুলে জাইঙ্গা হাতে ধরিয়ে দিবে, এমন ভাবে তাদেরকে পিটুনি দিবে। কারণ তাদের প্রতি জনগণ 5 আগস্ট পরবর্তী সময় যে আস্থাটা রেখেছিল, তারা সেই আস্থার কোনো প্রতিদান দিতে পারে নাই, বরং তারা বাংলাদেশের জনগণের মাথার উপর লবণ রেখে বড়ই খেয়েছে এবং বাংলাদেশের জনগণকে গোমরা করে সারা বাংলাদেশে লুটপাট চালিয়েছে, সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সকল মোরাল ধ্বংস করেছে এবং ধানমন্ডি 32-এর মতো স্মৃতি বিজড়িত জায়গা তারা ধ্বংস করে দিয়েছে বুলডুজার দিয়ে। এই সকল বিষয় জনগণ অনেক কষ্টে সহ্য করেছে। তাদেরকে সুযোগ মতো পেলে একেবারে ছিঁড়ে ফেলবে, কি উপদেষ্টা বলুন কি এনসিপি নেতারা বলুন। এই হাসনাত আব্দুল্লাহ গণপিটুনি খেতে খেতে লন্ডনে সেভ হয়েছে, কিন্তু এখনো যখন লন্ডনে আছে সুযোগ পেলে ভালোভাবে বাদাম সালাম দিয়ে দিবে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই না, বিএনপির এই নেতাকে আওয়ামী লীগের এই নেতা ধরে পিটুনি দিয়েছে যুক্তরাষ্ট্রে, আরব আমিরাতে। এইরকম দেখবেন কিছুদিন পরে এই সকল টোকাই এনসিপি নেতারা বিভিন্ন দেশে এভাবে মাইর খাবে, আর আমরা এই নিউজগুলো শুনতে পাবো। এবং কিছুদিন আগে আমরা এই নিউজও শুনেছি ফ্রান্সের মধ্যে এই ডক্টর ইউনূস সাহেব নাকি পিটুনি খেতে খেতে বেঁচে গিয়েছে। তার মানে চিন্তা করুন এদের কি অবস্থা বিশ্বজুড়ে। বাংলাদেশের মধ্যে তারা এত প্রোটোকল নিয়ে চলার পরেও তারা আতঙ্কিত থাকে, বিশ্বের মধ্যে তো সকল জায়গায় তারা প্রোটোকল নিয়ে চলতে পারবে না। তখন তারা কি করবে? যখন বাংলাদেশ থেকে পালিয়ে বিশ্বের কোনো জায়গায় তারা অবস্থানরত হিসেবে থাকবে, তখন বিশ্বের কোনো জায়গায় তারা সেফ থাকবে না, সেখানেও গণদোলাই খাবে। বাংলাদেশে তো আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে গণদোলাই তো চলতেই থাকবে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি স্ট্রংলি ফিরতে না পারলেও বিভিন্ন জায়গায় শুনতে পাই এই সকল টোকাই সমন্বয়কদেরকে মেরে প্যান্টেন খুলে ফেলতেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবার এই সকল টোকাই সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে বাঁচার জন্য বিএনপিরও সাপোর্ট চাচ্ছে এবং বিএনপি সাপোর্টের বদল তারাও কেলানি দিয়ে তাদের প্যান্টটা খুলে দিচ্ছে। এই অবস্থা এই সকল টোকাই সমন্বয়ক এবং এনসিপি নেতাদের, তাদের কোনো নিস্তার নাই বাংলাদেশে। তারা বাংলাদেশের জনগণকে ব্রেনওয়াশ করিয়ে কয়েকশো ছাত্রের হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কয়েকশো ছাত্র হত্যাকাণ্ড ঘটিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছিল ডক্টর ইউনূসকে ধরে এবং হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। সো এই সকল টোকাই সমন্বয়কদেরকে বাংলাদেশের জনগণ বিন্দু মাত্র ছাড় দিবে না সুযোগ পেলে। আর এই সকল টোকাই সমন্বয়কদের মুখোশ উন্মোচন করার জন্য আমাদের মতো ইউটিউবাররাই যথেষ্ট। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এই সকল বিষয় নিয়ে অনেক প্রতিবাদ করেছি এবং সামনে প্রতিবাদ করে যাব, যতদিন পর্যন্ত এই সকল টোকাই এনসিপি নেতাদের ভালো মতো গণদোলাই বাংলাদেশের মাটিতে হচ্ছে না এবং বিদেশের মাটিতে হচ্ছে না। এটা কিন্তু ধরে রাখতে পারেন, এখন না হলো আগামীতে 100% হবে। তাদেরকে ধরে ধরে গণদোলাই দিয়ে শাহবাগ চত্বরে টাঙ্গিয়ে রাখবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রয়োজন হবে। এরা কারা, কোন পক্ষগুলো এত শক্তিশালী হয়ে উঠলো যে মানে ধরেন ছাত্রলীগ, আওয়ামী লীগ শরীফ হোসেনের সঙ্গে এমন করে তাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলিয়েছে? কোথায়? মানে আমরা তো এই জুলাই যোদ্ধাদের কাছেই শুনি যে সারা বাংলাদেশে এখনো নাকি কোথাও ওই মানে আওয়ামী লীগ ছাত্রলীগ উঠে দাঁড়াবে এর কোনো সুযোগ নাই, মানে তাহলেই নাকি জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়বেন। তাহলে এদেরকে কারা পেটাচ্ছেন, কারা এদেরকে দিয়ে এরকম ভয় পাইয়ে দিচ্ছেন, সে প্রশ্নটা কিন্তু করতেই হয়। 2024-এর আগস্টের পর আপনাদের অনেকেরই মনে থাকবে আমরা যখন প্রথম বীর জুলাই যোদ্ধা হাসনাত সার্জিসদের
তাদের চিনতে শুরু করলাম। আর তারা যখন বীর জুলাই যোদ্ধা হওয়ার সুবাদে দামি দামি গাড়ি চড়তে শুরু করলেন, প্রায়শই রাতে বিরাতে তাদের গাড়িতে কারা কারা জানি ধাক্কা দিত। আর হাসনাত সার্জিসরা হুঙ্কার ছেড়ে সংবাদ মাধ্যমে বলতেন, ফেসবুকে পোস্ট দিতেন যে তাদেরকে হত্যা চেষ্টায় নাকি এসব গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটছে। এরপর প্রায়শই হাসনাত আব্দুল্লাহ এসব বক্তৃতা দিতেন যে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন তারা। এই হাদির মৃত্যুর পরেও তারা বললেন যে রাষ্ট্রের কাছে শুধুমাত্র স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি তারা চান, কারণ এই মৃত্যু পরোয়ানা নিয়ে যে জুলাই যোদ্ধাদের মাথায় রেখে চলতে হচ্ছে সেটা আর কিছুতেই মেনে নেওয়া যায় না। গত কিছুদিনেই দেখা যাচ্ছে হাই প্রোফাইল সব জুলাই যোদ্ধাদের মানে মার দেওয়ার ঘটনা ঘটছে, পেটানোর ঘটনা ঘটছে, বিবস্ত্র করে তাদেরকে দিয়ে রীতিমতো জয় বাংলা স্লোগান দেওয়ানোর ঘটনা ঘটছে। আবার কোনো হাই প্রোফাইল বীর জুলাই যোদ্ধা যারা পুলিশ সদস্যদেরকে পিটিয়ে মেরে আগুন দিয়ে ঝুলিয়ে রেখেছেন, এমন সব বীর যোদ্ধাদের কাউকে কাউকে নাকি ছাত্রদল পেটাচ্ছে। একদিন পেটানোর ভয়ে গিয়ে থানায় আশ্রয় নিচ্ছেন বীর জুলাই যোদ্ধা, তার পরের দিন ছাত্রদল খুঁজে বের করে তাদেরকে পেটাচ্ছে। আবার কোনো জুলাই যোদ্ধাকে নাকি পুলিশ ধরে নিচ্ছে, এই অভিযোগ আসছে। আবার অনেক ক্ষেত্রেই ওই পরিবারগুলো বলছে না না আমরা জুলাইয়ের সঙ্গে জড়িত ছিলাম না, কিংবা জুলাইয়ের সঙ্গে তারা বিষয়টাকে না মেশালেও জুলাই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন সেসব ব্যক্তিবর্গ এসে বলছেন এরা মার খাচ্ছে, এরা পিটুনি খাচ্ছে, এদেরকে পুলিশ হয়রানি করছে শুধুমাত্র এই কারণে যে এরা জুলাইপন্থী, এরা জুলাই যোদ্ধা। মানে হঠাৎ করে সারা বাংলাদেশে সাধারণ মানুষ, ছাত্রদল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলানো লোক, পুলিশ সবাই মিলে কেন জুলাইপন্থী আর জুলাই যোদ্ধাদের বিপক্ষে দাঁড়িয়ে গেল এবং এদের গায়ে হাত তোলার সাহস করছে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চিতভাবে। দেখেন, সবচেয়ে আলোচিত এখন যে ঘটনাটা, সকল সংবাদ মাধ্যমে শিরোনাম, ক্রিকেটার নাইমকে চট্টগ্রামে পুলিশ মারধর করেছে এবং এই কারণে পুলিশের এক এসআই সহ দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটাতে ক্রিকেটার নাইম যেটা সাংবাদিকদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে রাতের ফ্লাইটে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর অটোরিকশা করে বাসার উদ্দেশ্যে রওনা হন। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশাটিকে থামার সংকেত দেয়, চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নেয়, আর পরে নাকি গাড়ি থেকে নামিয়ে নাইম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা শুরু করেন কুলসি থানার এসআই শফিকুল ইসলাম আর পুলিশের সোর্স সোহেল। একটা পর্যায়ে অটোরিকশায় করে নাইমকে তারা থানায়ও নিয়ে যান, সেখানেও তাকে হেনস্থা করা হয়। পরে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে ছাড়া পেতে হয় নাইমকে। এবং নাইমের এই ঘটনায় নাইম যে বর্ণনা দিয়েছেন তাতে তিনি বলেছেন এমনকি শখানেক লোক জড়ো হয়ে পুলিশকে বারবার বলেছেন যে উনি নাইম, উনি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার, তবু নাকি পুলিশ তাদের মার বন্ধ করেনি। এখন পুলিশ প্রথম আলোকে এ বিষয়ে ব্যাখ্যায় বলছে যে এ সময় তাদের কাছে খবর ছিল, গোয়েন্দা তথ্য ছিল যে এই অটোরিকশাটায় নাকি চোরাচালান হচ্ছে, সোনার একটা চোরাচালান আসবে সিএনজি চালিত অটোরিকশায় করে। এই তথ্যের ভিত্তিতেই শফিকুল নামের ওই এসআই লালখান বাজার এলাকায় অভিযানে যান এবং মনিরুল, খুলশি থানার আরেক এসআই, তিনি একটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে ওই অটোরিকশা দিয়ে সোনা চোরাচালান হচ্ছে এই তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন। মানে গোয়েন্দা সংস্থা, পুলিশ সবাই মিলে এই ক্রিকেটারকে সোনা চোরাচালানি বানিয়ে এমন মানে আচমকা অটোরিকশা থেকে নামিয়ে পাইপ দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে, সেটা যেমন বিস্ময়কর এবং আতঙ্কজনক, কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা, সেটা হচ্ছে জুলাইয়ের নেতা, জুলাইয়ের এই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এক প্রধান মুখ পিনাকি ভট্টাচার্য, তিনি স্ট্যাটাস দিয়ে বলেছেন এই যে ক্রিকেটার নাইম, তাকে যে পেটানো হয়েছে কারণ তিনি জুলাইপন্থী একজন ব্যক্তি। পিনাকি ভট্টাচার্য লিখছেন যে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান জুলাইপন্থী একজন ব্যক্তি, তার বাবা শহরের স্থানীয় কাউন্সিলর, বিএনপি নেতা, এবং তিনি লিখছেন কোন জুলাই বিরোধী কারো সাথে কখনো এরকম ঘটনা ঘটতে দেখবেন না, এরকম কোন ঘটনা শুধুমাত্র জুলাইপন্থীদের সাথেই ঘটে। এর আগে নেত্রকোনায় একটা ঘটনা ঘটেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, তাকে হেনস্থা করার এক ভিডিও ছড়িয়ে পড়েছে, তার সাথেও কিন্তু মাদকের ঘটনা জড়িত। ওই যুবকে, একদল যুবক নাকি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধরে তাকে মাদক কারবারি বলে হেনস্থা করতে থাকেন। এখন সেই নেত্রকোনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছে পূর্বধলা উপজেলার সিন্দুররাটিয়া শালদিঘা এলাকায়, সেখানে ওই শিক্ষার্থী সাংবাদিকদের বলেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি এদের গ্রামের বাড়ি এসেছেন, এরপর তিনি সদর উপজেলার আরেকটা গ্রামে তার বড় বোনের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি যখন নেত্রকোনা পূর্বধলা সড়কের বাইপাস মোড় এলাকায় ঘুরতে যান, সন্ধ্যার পর সেখানে তিনি একটা ইজি বাইকে পূর্বধলা সড়কের উদ্দেশ্যে রওনা হন, আর পথে ত্রিমোহনী সেতুটা পার হয়ে শালদিঘা এলাকায় গেলেই, মানে নেত্রকোনার মধ্যেই, দুই যুবক তার পথ রোধ করে তাকে ইজি বাইক থেকে নামতে বললে নেমে পড়েন তিনি। ওই যুবকেরা পরে তাকে মাদক কারবারি বলে হেনস্থা করতে থাকে।
শরীফ হোসেনের ভাষ্য, এ সময় ওই দুইজনের সঙ্গে আরেকজন অংশ নেন। তিনজন মিলে তাকে মাদক কারবারি ও জুলাই যোদ্ধা ট্যাগ দিয়ে নির্যাতন করতে থাকেন। মুক্তিপণ হিসেবে তার কাছ থেকে 20,000 টাকা চাওয়া হয়। পরে তার সঙ্গে থাকা 500 টাকা ও বিকাশের মাধ্যমে 10,000 টাকা এনে মোট 10,500 টাকা তাদের দেওয়া হয়। ওই যুবকেরা যাওয়ার সময় শরীফের স্মার্টফোনটাও নিয়ে যান। এ সময় তাকে বস্ত্রহীন করে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শরীফ হোসেনকে বস্ত্রহীন করে বলানো হচ্ছে, আমি একজন জুলাই যোদ্ধা, আমি আর জুলাই করতাম না, জুলাই ... মানে নিশ্চয়ই উচ্চারণ অযোগ্য কোনো শব্দ প্রথম আলো লিখতে পারছে না, আমি আগে ভুল করছি ছাত্রদের পক্ষে থাকা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ সময় বস্ত্রহীন অবস্থায় শরীফকে কাঁদতে দেখা যায়। এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এখন এই জুলাই যোদ্ধা হিসাবে যাকে ক্ষমা চাওয়ানো হয়েছে সেই শরীফ হোসেন বলছেন, আমার কোনো শত্রু আছে বলে আমার জানা নাই, আমি কোনোদিন কোনো রাজনীতির সঙ্গেও জড়িত না, আমি জুলাই আন্দোলনের সঙ্গেও কখনো জড়িত ছিলাম না, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, বলতে পারেন এক রকমের ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। শরীফের বড় বোনের স্বামী উজ্জ্বল খানও বলছেন যে তার এই শরীফ নিরীহ প্রকৃতির ছেলে, তিনি জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত নয়, মিথ্যা জুলাই যোদ্ধা ট্যাগ দিয়ে যারা এরকম নির্যাতন করছে তাদেরকে যাতে চিহ্নিত করে শাস্তি আওতায় আনা হয়। এরা কারা, কোন পক্ষগুলো এত শক্তিশালী হয়ে উঠলো যে মানে ধরেন ছাত্রলীগ, আওয়ামী লীগ শরীফ হোসেনের সঙ্গে এমন করে তাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলিয়েছে? কোথায়? মানে আমরা তো এই জুলাই যোদ্ধাদের কাছেই শুনি যে সারা বাংলাদেশে এখনো নাকি কোথাও ওই মানে আওয়ামী লীগ ছাত্রলীগ উঠে দাঁড়াবে এর কোনো সুযোগ নাই, মানে তাহলেই নাকি জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়বেন। তাহলে এদেরকে কারা পেটাচ্ছেন, কারা এদেরকে দিয়ে এরকম ভয় পাইয়ে দিচ্ছেন, সে প্রশ্নটা কিন্তু করতেই হয়। এই নেত্রকোনাতেই কিন্তু আবার দুর্বৃত্তরা জুলাই স্তম্ভেও আগুন দিয়েছে। এবং আজকেই যদি পত্রিকা দেখবেন এই নেত্রকোনার পূর্ব ধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। কারো মুখে কোনো মাস্ক নাই, কারো কোনো ভয় ডর নাই, এরা আবার সেই ছবি চারদিকে ছড়িয়ে দিয়েছে এবং পতাকা হাতে নিয়ে রীতিমতো ছাত্রলীগ এই পূর্ব ধলায় কদিন আগে যেখানে এরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশের অভিযান চলছে কারা হেনস্থা করেছে জুলাই যোদ্ধাকে বের করতে, সেই জায়গায় আবার ছাত্রলীগ একটা মিছিল নামিয়ে ফেলেছে। সবচেয়ে মানে বিচিত্র ঘটনা ঘটেছে মানে হবিগঞ্জে এক ভয়াবহ ঘটনার খবর কিন্তু আমরা 2024-এর বীরত্বপূর্ণ আগস্টের প্রায় বছরখানেক পর বিবিসি বাংলার অনুসন্ধানে জেনেছিলাম যে ওখানে নাকি সাধারণ জনগণ পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে পুলিশকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মতো মানে যত পুলিশ ভেতরে আছে সবাইকে পুড়িয়ে পিটিয়ে মারবে বলে থানা ঘেরাও করে ফেলেছিল এবং সেনাবাহিনী হবিগঞ্জের ওই বানিয়াচং থানায় পুলিশকে রক্ষায় সেখানে জনগণের সাথে অনেকক্ষণ আলাপ করে তারপর একজন হিন্দু পুলিশ অফিসারকে রেখে সেখান থেকে চলে এসেছিল, যাতে ক্ষুব্ধ সাধারণ জনগণ শুধুমাত্র ওই হিন্দু পুলিশ অফিসারকে পিটিয়ে পুড়িয়ে মেরে তাদের ক্ষোভ দমন করতে পারে। এখন এবছরের জানুয়ারি মাসে খবর আসে যে ওই যে ক্ষুব্ধ সাধারণ জনগণ যারা কিনা এসআই সন্তোষকে হবিগঞ্জের বানিয়াচং থানায় পুড়িয়ে মেরেছিল, সেই বীরদের একজন, বীর জুলাই যোদ্ধাদের একজন মাহাদি হাসান, তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে বলেছিলেন যে বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিছিলাম। এবং এই হুমকি দেওয়ার পর তিনি সারা বাংলাদেশে তার সেই হুমকির ভিডিও ছড়িয়ে পড়ে। বীর জুলাই যোদ্ধা মাহাদি হাসান তখন আরো বড় বীর এবং তারকায় পরিণত হন জুলাইপন্থীদের মধ্যে। এখন সেই মাহাদি হাসানকে কিনা হবিগঞ্জে ছাত্রদল পেটাতে পারে এই আশঙ্কায় তাকে লাইভে আসতে হয় এবং লাইভে এসে তিনি দৌড়াতে দৌড়াতে কোনো মতে থানায় গিয়ে আশ্রয় নিয়ে নিজের এক রকমের মার খাওয়া থেকে নিজেকে রক্ষা করেন। এবং তখন আবার সংবাদ মাধ্যমগুলো খবর করে সেই মাহাদি এবার আশ্রয় নিলেন থানায়, মানে যিনি এসআইকে পোড়ান, যিনি আবার অন্য ওসিকে বলেন যে অন্য থানা আমরা পুড়াইছি, অন্য থানার এসআই আমরা জ্বালিয়ে দিয়েছি, সেই ব্যক্তিকেই কিনা এখন প্রাণ ভয়ে থানায় আশ্রয় নিতে হচ্ছে। এই নিয়ে এক রকমের হাস্যরসাত্মক সংবাদ শিরোনাম যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো করছে, কিন্তু তার পরের দিন মাহাদি হাসান আর বাঁচতে পারেন না। দেখা যায় যে ডিসি অফিসের সামনে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 5-6 জনের একদল তরুণ এই মাহাদি হাসান বীর বিক্রমের গায়ে হাত তোলে এবং জুলাই যোদ্ধা এই তরুণকে মারধরের পর তাকে কিনা আহত হয়ে হাসপাতালে যেতে হয়। মানে বাংলাদেশে জুলাই চেতনাটা কত নড়বড়ে হয়ে পড়েছে যে হবিগঞ্জের মতো জায়গায় এই জুলাই পন্থীদের একই জোটভুক্ত ছাত্রদল কিনা বীর জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে মেরে পাঠিয়ে দিয়েছে হাসপাতালে, অথচ এই জুলাই যোদ্ধা মাহাদি এর আগের দুদিন থেকে বারবার ফেসবুকে লাইভে এসে বলছেন তাকে ছাত্রদল পেটাতে পারে। এসব ঘটনায় এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটছে, কোনো একটা এমন পালাবদল ঘটে গেছে যে এই জুলাই যোদ্ধাদের এই বীরত্বকে সম্মান তো সাধারণ মানুষ, পুলিশ, প্রশাসন, অন্য রাজনৈতিক দল কিংবা তাদের নিজেদের মধ্যেই পক্ষ বিপক্ষ দলগুলো করছেই না, এমনকি এদের গায়ে হাত তুলতেও কেউ আর ভয় পাচ্ছে না। তার মানে এরা যে আশঙ্কা করেছিলেন, হাসনাত আব্দুল্লাহ সার্জিসরা যে ওই যে 24 আগস্ট থেকেই বলতেন কে জানি তাদের মারতে চলে আসে, কখন জানি তাদের মৃত্যু হয়ে যায়, এখনো নাসিরউদ্দিন পাটোয়ারি সারা বাংলাদেশ দাপড়ে কথাই বলছেন কখন জানি কে তাদের মেরে ফেলেন। এখন দেখা যাচ্ছে মেরে ফেলার ভয়ের পাশাপাশি মার খাওয়ার ভয়টাও ভীষণভাবে বাস্তব হয়ে উঠছে জুলাইপন্থীদের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য।